ওয়েলকাম টু টার্গেট হান্টেড ইন গভর্নমেন্ট জবস। আমি অয়ন চক্রবর্তী তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা বুঝতে পারছো আজকে থাম্বনেল দেখে যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে খুব ইম্পর্টেন্ট কনস্টিটিউশন একটা চ্যাপ্টার মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এই মৌলিক অধিকার সম্পর্কে আমরা আলোচনা করার আগে আমি তোমাদের যে কথাটা বলতে চাই যে আমার যে ক্লাস রুটিন হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল 4:30 থেকে। সেই দুটো দিনে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাই এবং তোমাদের এমসিকিউ তোমাদের কমপ্লিট করাই। তো আজকের সেই মতনই আজকের মৌলিক অধিকার এই যে ক্লাসটার মধ্যে আজকে সমস্ত খুঁটিনাটি বৃত্তান্ত আমরা এখানে আলোচনা করব, ক্লাসের সমস্ত কিছু দেখব এবং ক্লাসের শেষে এমসিকিউ প্র্যাকটিস করব আজকে। তো সমস্ত মৌলিক অধিকার আজকে কমপ্লিট করা হবে। ক্লাসটা দেখো এবং বোঝার চেষ্টা করো। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তোমরা মৌলিক অধিকার সম্পর্কে অনেকেই এর আগে অনেক বই থেকে বিভিন্ন রকম পড়েছো, তাতে করে তোমরা দেখেছো যে অনেক বেশি পড়তে হয়। কিন্তু আমি তোমাদের সবসময় বলি পরীক্ষায় কিন্তু অত বড় বড় মোটা মোটা বইগুলো পড়ার দরকার পড়ে না। আমি যতটুকু পড়াচ্ছি সেইটুকু পড়ো, তার মধ্যে থেকে কোশ্চেন আসবে এইটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। তো সেই রকমই তোমাদের জন্য আজকেও খুব অল্প পরিমাণে সাজানো হয়েছে, তোমরা ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে কত অল্পের মধ্যে পুরোটা ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, ক্লাসটা দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, মৌলিক অধিকার হলো মানে আমাদের কি, মানে আমাদের মৌলগত যে অধিকার সেটাই হলো আমাদের মৌলিক অধিকার। মানে কি অর্থাৎ আমাদের যেগুলো অধিকার রয়েছে, আমরা যে অধিকারগুলো জানতে পারি সেই সম্পর্কে ধারণা। এটা আমাদের কোথায় আছে? এটা আমাদের আছে পার্ট 3-তে আছে, বুঝতে গেলে। আর কত নাম্বার ধারায় রয়েছে? 12 থেকে 35 নাম্বার ধারায়, অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারায় পার্ট 3-তে এই মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তোমরা এইটা দেখলেই বুঝতে পারবে। পিডিএফটা লক্ষ্য করো, তার সাথে সাথে তোমরা নোট ডাউন করো, কারণ যদি তোমরা এই মুহূর্তে নোট ডাউন না করো পরবর্তীকালে তোমাদের আবার দেখার জন্য ভিডিওটা আবার ওপেন করতে হবে। তো তাই আমি চাই আমার সাথে সাথে তোমরাও এটাকে নোট ডাউন করো। দেখো, বোঝার চেষ্টা করো কি বলছে। মৌলিক অধিকার প্রথম পয়েন্ট করো। দেখো, ভারতীয় সংবিধান হলো প্রথমত ও প্রধানত সামাজিক নথি। অর্থাৎ কি, ভারতীয় সংবিধান হচ্ছে প্রধান আমাদের সামাজিক নথি। আমরা ভারতের বাসিন্দা, আমরা ভারত ব্যতীত অন্য কোনো কনস্টিটিউশন বা আইন আমরা মেনে চলি না, সেটা এখানে বোঝানো হয়েছে। নেক্সট বলছে সংবিধানের তৃতীয় অংশের অন্তর্গত 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি এরকম বললাম যে পার্ট 3-তে, তাহলে কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কোথায়? পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারায় এই মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাধারণভাবে নাগরিকদের অধিকার সমূহের মধ্যে যে ব্যক্তিত্বগুলি বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য সেগুলিকে মৌলিক অধিকার বলা হয়। অর্থাৎ কি, যে আমাদের নাগরিক অধিকার সমূহ, আমাদের যে বিভিন্ন অধিকার রয়েছে তার ব্যক্তিগত বৃত্তান্তের জন্য, তার জন্য কি যে বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য এই মৌলিক অধিকার। বোঝা গেল? দেখো, এই যে প্রকৃতপক্ষে মৌলিক অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত বা রাষ্ট্র কর্তৃক বাস্তবায়িত দাবি। অর্থাৎ কি, যে এই যে মৌলিক অধিকার এটা হচ্ছে আমাদের সমাজ কর্তৃক, অর্থাৎ আমাদের সমাজের কি চাই, বুঝতে পারছো? ছোট্ট ছোট্ট জিনিসগুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তারপরে তো আমি রয়েছি, ডাউট থাকলে তোমরা অবশ্যই বলবে, আমি ক্লিয়ার করব। আর তার জন্যই তো আমি আছি, তোমাদের ক্লিয়ার করার জন্যই। ঠিক আছে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ দাদা হিসাবে তোমাদের কাছে আছি। তোমাদের কোন রকম ডাউট থাকলে জিকে সম্পর্কিত আমাকে তোমরা প্রশ্ন করতে পারো। ঠিক আছে, দেখো, এই যে আমাদের মৌলিক অধিকার রয়েছে, বর্তমানে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলিকে আমরা কি 6টি ভাগে ভাগ করতে পারি। তাই তো, আমরা মৌলিক অধিকারকে কি 6টি ভাগে ভাগ করতে পারি। এইগুলো কি কি দেখো, সাম্যের অধিকার, আর কি রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, আর কি রয়েছে দেখো, সরি, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই সমস্ত যে 6টি আমাদের মৌলিক অধিকার রয়েছে এই সমস্ত অধিকার সম্পর্কে জানবো এবং এর মধ্যে যে ধারাগুলি রয়েছে সেই সম্পর্কেও আমরা জানবো। জাস্ট এক মিনিট। হ্যাঁ, এই কারেন্ট একটু চলে গেছিল, আমি এসিটা একটু অন করে নিই, জাস্ট এক মিনিট। দেখো, এবার পয়েন্ট করো সাম্যের অধিকার। ফার্স্ট পয়েন্ট করো সাম্যের অধিকার। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা বলি, আমাদের
তোমরা অনেকেই দেখেছো যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু অলরেডি গেজেট প্রকাশিত হয়ে গেছে, তোমরা অনেকেই দেখেছো। আমি তোমাদের কথা বলি, আমাদের কুরুক্ষেত্র ব্যাচে রিঅ্যাডমিশন চলছে। অর্থাৎ কি, তোমরা যারা মনে করছো স্যার, অনেকেই আমাকে জানিয়েছো যে স্যার আমার হাইট কম রয়েছে, কেউ আমাকে বলছো স্যার আমি দৌড়াতে পারবো না, তাদের জন্য স্পেশালি গ্রুপ সির গ্রুপ ডি বেস্ট বেস্ট চয়েস হবে। কারণ পুলিশের জন্য সবাই এলিজেবল হয়তো হয় না, কারোর হাইট ওয়েটের প্রবলেম থাকতে পারে। তো গ্রুপ সি গ্রুপ ডি সেরকম কোনো ম্যাটার নয়। তো আমাদের ব্যাচে অ্যাডমিশন চলছে, তোমরা চাইলে সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো। এই ব্যাচে তোমাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করো, আমি সেখানে লিখে দিচ্ছি আমাদের নাম্বারটা, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। ঠিক আছে, দেখো 6294456686, এই নাম্বারে তোমরা ফোন করো। চেষ্টা করো ফোন করার, হোয়াটসঅ্যাপ করো না, কারণ হোয়াটসঅ্যাপে সবসময় রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না। ফোন করো এই নাম্বারে, আমাদের স্টাফ তোমাকে সমস্ত কিছু গাইড করে দেবেন। এখানে অ্যাডমিশন চলছে খুব কম মাত্রায়, অর্থাৎ খুব কম পেমেন্টে। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। এখানে তোমরা সপ্তাহে 7 দিনই ক্লাস করার সুযোগ পাবে, এবং এখানে তোমাদের স্পেশালি ক্লাস করাবেন WBCS ওরিয়েন্টেড যারা টিচার, তারা তোমাদের ক্লাস করাবেন। আর কি হবে, ক্লাসটা তোমরা গুগল মিটের মাধ্যমে পাবে, ক্লাসের পরে তোমরা গুগল মিটের রেকর্ডেড ভিডিও পাবে। আর কি পাবে, সপ্তাহে 2টো মক টেস্ট দেওয়ার সুযোগ। ঠিক আছে, এছাড়া কি পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস। এবং এই যে কুরুক্ষেত্র ব্যাচ রয়েছে, সেখানে জিকেটা আমি তোমাদের নিজে স্পেশালি গাইড করব। ঠিক আছে, তো তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের খুঁটিনাটি সমস্ত বৃত্তান্ত আমি ক্লিয়ার করব। দেখো ইউটিউব চ্যানেলে তো সমস্ত আমি কমেন্ট সেকশনের মাধ্যমে যতটা ক্লিয়ার করার চেষ্টা করি, কিন্তু সেরকম ভাবে তো ইন্ট্রোডাক্ট হয় না, তার জন্য আমি বলি তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, দেখো পয়েন্ট করো, সাম্যের অধিকার। 1 নাম্বার পয়েন্ট করো, সাম্যের অধিকার। দেখো এই যে সাম্যের অধিকার, এটা কত নাম্বার ধারায় আছে ফার্স্ট আমাদের জানতে হবে। এটা রয়েছে 14 থেকে 18 নম্বর ধারায়। তাহলে এই সাম্যের অধিকার কত, 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে। দেখো, গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন বই, সাম্যের অবসান ঘটিয়ে সাম্যকে প্রতিষ্ঠা করা ভারতের একটি গণতান্ত্রিক সাম্য বলতে প্রকৃত অর্থে বোঝায় জাতি ধর্ম বর্ণ পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত ভারতীয় নাগরিক রাষ্ট্রের কাছে থেকে সমান সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ কি, ভারতের সাম্যের অধিকার বলতে বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট কোনো জাতি নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, অর্থাৎ সমস্ত কোনো বিভেদ না রেখে আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করি, এবং আমরা কি নির্বিশেষে সমস্ত ভারতীয় নাগরিকদের রাষ্ট্রের কাছ থেকে সমান সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। বুঝতে পারছো, এই ছোট ছোট জিনিসগুলো বোঝার চেষ্টা করো। কনস্টিটিউশনকে তোমরা অনেকে হয়তো ভয় পাও, অনেকে আমাকে এসএমএসও করেছো স্যার আমি বুঝতে পারছি না। ঠিক আছে, হালকা করে জিনিসটা বোঝার চেষ্টা করো, বেশি মাথায় প্রেসার দেবে না, জিনিসগুলো অল্প অল্প করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সমস্তটাই বুঝতে পারবে, যদি না পারো আমি আবার তোমাদের বোঝানোর জন্য রয়েছি। দেখো এবার বলছে, সংবিধানের সাম্যের অধিকার আমরা কত পেলাম, 14 থেকে 18 নম্বর ধারা অনুযায়ী। এবার সংবিধানের 14 নম্বর ধারায় 2 ধরনের অধিকারের উল্লেখ রয়েছে। কি বলছে দেখো, আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। অর্থাৎ কি, এই যে 14 নম্বর ধারায় আমরা দুটো পেয়েছি, দুটো অধিকারের কথা পেয়েছি। এক হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। বোঝা গেল। এবার এই যে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার আমরা পেলাম, তার 15 নম্বর ধারায় কি রয়েছে দেখো, 15 নম্বর ধারায় বলছে যে জাতি ধর্ম বর্ণ পুরুষ নির্বিশেষে সমানাদি অধিকার। অর্থাৎ কি, যে নির্দিষ্ট কোনো জাতি নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, প্রত্যেককে কি সমানভাবে ট্রিট করতে হবে, সেই ঘটনা কোথায়, এই 15 নম্বর আর্টিকেলে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? বেশ, দেখো এবার বলছে যে এই ধারায় নারী এবং শিশুদের রক্ষার জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ কি, আমাদের যে রাষ্ট্র রয়েছে, অর্থাৎ নারী এবং শিশুদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কত নাম্বার ধারা অনুযায়ী, এই 15 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, জনস্বার্থে রাষ্ট্রে কতগুলি বিধিনিষেধ আরোপ করতে পারেন। ঠিক আছে, এটা আরোপ হবে। যেমন সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে সর্বসাধারণের ব্যবহারযোগ্য দোকান হোটেল রেস্তোরাঁ প্রমোস্থানে আংশিকভাবে সরকার পরিচালিত জনসাধারণের উন্মুক্ত করা। বোঝা গেল। অর্থাৎ কি, এই যে ধরো আমাদের অনেকেই এখন দেখবে গ্রামাঞ্চলে বেশিরভাগ হয় যে
স্পেশালি আমি এটা মেনশন করে বলতে চাই, আমি জানি না মুসলিম সমাজের মধ্যে এটা আছে কিনা, হিন্দু সমাজে অনেকেই দেখবে অনেক এখনো ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার থাকে, যে এরকম একটা আমাকে ছুঁয়ে দিল বা আমাকে স্পর্শ করলো, তো আমি ইয়ে হয়ে গেলাম, মানে কি আমি কলুষিত হয়ে গেলাম। তো বিষয়টা এটা নয়। আমরা প্রত্যেকে আমরা জানবো, আমরা হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকে আমরা সবার শেষে হচ্ছে আমরা মানুষ। আমাদের শরীরের একই রকম ব্লাড রয়েছে। ব্লাডের কি রয়েছে? ব্লাড আমাদের আলাদা হতে পারে। কারো ও পজিটিভ, ও নেগেটিভ, সেটা হতে পারে। কিন্তু আমরা তো সবার শেষে মানুষ। তাই সেটাই কনস্টিটিউশনে বলা হয়েছে যে সর্বসাধারণের দোকান, হোটেল যাওয়ার সুযোগ করে দেওয়া। অর্থাৎ কোনো রেস্তোরাঁ বা কোনো ক্লাব, এখানে কোনো নির্দিষ্ট প্রভাবশালী ব্যক্তিই যাবে, কোনো একটা তার থেকে কম প্রভাবশালী ব্যক্তি যেতে পারবে না, এরকম নয়। প্রত্যেক ব্যক্তি যাওয়ার সুযোগ সুবিধা পাবে। বোঝা গেল? অর্থাৎ প্রত্যেকে সমান জায়গায় সমানভাবে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? নেক্সট দেখো ১৬ নম্বর ধারায় কি বলছে? ১৬ নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকলের সমান অধিকার। বোঝা গেল? সরকারি চাকরিতে সকলের সমান অধিকার হবে এবং নিয়োগের ক্ষেত্রেও সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা থাকবে। এখানেও কিন্তু জাতি, বর্ণ, লিঙ্গ কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। বুঝতে পেরেছো? অর্থাৎ কি, যে সরকারি চাকরির ক্ষেত্রেও এবং কি না, কোনো রকম তাদের প্রমোশনের জন্য কোনো রকম আলাদা করা যাবে না। অর্থাৎ প্রত্যেক মানুষকে সমানভাবে ট্রিট করতে হবে। সেটা কতই? ১৬ নম্বর ধারায় বলা হয়েছে। প্রত্যেকটা ধারাকে আমি মেনশন করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো বা অনেক বইয়ে পড়েছো যে স্যার তাড়াতাড়ি পড়িয়ে চলে গেলেন, আমরা বুঝতে পারলাম না। আমি এরকম চাই না। আমি চাই আমার ক্লাসটা তোমরা বোঝো এবং পরবর্তীকালে আমার থেকেও তোমরা আরো উঁচু র‍্যাংকে যাও। এটা আমি সবসময় চেষ্টা করি। আমি আজকে যতটুকু তোমাদের শেখাতে পারছি, আমি চাই আমার থেকেও তোমরা আরো উঁচু জায়গায় যাও, সেখানে নিজেদেরকে নিয়ে যাও। ঠিক আছে? দেখো, এবার ১৭ নম্বর ধারায় কি রয়েছে? ১৭ নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা বর্জন ভারতীয় সংবিধানে রয়েছে। এই যে তোমরা দেখে থাকবে যে কেউ আমাকে স্পর্শ করলো বা কেউ রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা এটা তো দেখবেই যে অনেক প্রাচীনকালে এমনকি দেখবে যে অনেকজন ছায়া দেখবে রাস্তা দিয়ে চললো, যে কোনো প্রভাবশালী ব্যক্তি তার ছায়াটাকে তার দেখেছে, মানে তার নিজের গায়ে স্পর্শ হয়নি, ছায়া জাস্ট লেগেছে, তার জন্য তাকে একটা কঠোর শাস্তি দিল। তো এই ধরনের আমাদের কিন্তু আমরা ঐতিহাসিক মত থেকে এরকম বিভিন্ন পেয়ে থাকি। তো সেই রকমই ১৭ নম্বর ধারায় বলছে অস্পৃশ্যতাকে বর্জন করতে হবে, অর্থাৎ কোনো রকম অস্পৃশ্যতা আনা যাবে না। বোঝা গেল? এবার ১৮ নম্বর ধারায় কি বলছে দেখো। ১৮ নম্বর ধারা অনুযায়ী বলছে যে কোনো রকম উপাধি গ্রহণ বা ব্যবহার নিষিদ্ধকরণ করা যাবে না। বুঝতে পারছো? যে আগেকার দিনে ইতিহাসে তোমরা পড়েছো যে যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি ছিল? বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল। ঠিক আছে? বা তোমার যে সমুদ্রগুপ্তকে আমাদের কি ভারতে নেপোলিয়ন বলা হয়। এই যে এই জাতীয় উপাধি বা কাউকে স্যার, এই স্যারটা তো একটা মহাশয় আমরা বলতে পারি কাউকে সম্মান জানানোর জন্য, কিন্তু কোনো নির্দিষ্ট স্পেসিফিক রাজা বা এই জাতীয় যে উপাধি আমরা গ্রহণ করতে পারবো না আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। সেইটাই বলা হয়েছে ১৮ নম্বর ধারায়। ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? ১৭ নম্বর ধারায় জানলাম অস্পৃশ্যতা বর্জন। পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসে এগুলো, যে অস্পৃশ্যতা বর্জন কত নম্বর ধারায় আছে। আমি চেষ্টা করি ডেসক্রিপটিভের পাশাপাশি এই যে তোমাদের এমসিকিউ গুলোকে কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে? আমি চাই না যে এমসিকিউ জন্য তোমাদের আবার আলাদা পড়তে হোক। তার জন্য আমি চেষ্টা করছি এমসিকিউ তো অবশ্যই আনবো। তার আগে ডেসক্রিপটিভের সাথে এমসিকিউ গুলো বোঝার চেষ্টা করো। এবং ১৮ নম্বর ধারা অনুযায়ী কোনো রকম উপাধি গ্রহণ করতে পারবে না কোনো রকম ব্যক্তি। বোঝা গেল? বেশ। নেক্সট দেখো। এবার আমরা সাম্যের অধিকার জানলাম। নেক্সট আমরা জানবো স্বাধীনতার অধিকার। দেখতে পাচ্ছ প্রত্যেকে? দেখো, স্বাধীনতার অধিকার কত নাম্বার ধারায় আছে? ১৯ থেকে ২২ নম্বর ধারায়। এই ১৯ থেকে ২২ নম্বর ধারায় আছে স্বাধীনতার অধিকার। ১৯ নম্বর ধারা অনুযায়ী স্বাধীনতার অধিকার, এখানে ৬ প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা যে স্বাধীনতার অধিকার সম্পর্কে জানি সেটা কত নম্বর ধারা? সেটা হলো এই ১৯ থেকে ২২ নম্বর ধারা অনুযায়ী। তো এই ১৯ নম্বর ধারা অনুযায়ী স্বাধীনতার অধিকারকে আমরা জানতে পারি এবং এখানে ৬ প্রকার স্বাধীনতার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এবং ২০ নম্বর ধারা অনুযায়ী
দোষী সাব্যস্ত করা এবং শাস্তি দান করা সংক্রান্ত ব্যবস্থা কোনরূপ আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে কেবলমাত্র সেই প্রচলিত ঘোষণা করা হয়েছে এবং শাস্তি প্রদান করা হবে। বুঝতে পারলে বিষয়টা? দেখো 20 নম্বর ধারণ যে কি, ধরো কোনো একজন মানুষ কোনো একটা অপরাধ করেছে, তাকে আমরা কি, তাকে কোনরূপ আইন ভঙ্গের অপরাধ, অর্থাৎ সে যে অপরাধটা করেছে সেটা তো আমাদের আইন বিরুদ্ধ, বুঝতে পারলে? তো আইন বিরুদ্ধের কাজ করার জন্যই তো সে অপরাধীটা হয়েছে, বোঝা গেল? তো এই অপরাধী হওয়ার জন্য কি কেবলমাত্র সেই প্রচলিত ঘোষণা করা হয়েছে এবং শাস্তি শুধুমাত্র সেই পার্টিকুলার অপরাধের জন্যই দেওয়া হবে তাকে, বুঝতে পারলে? এটা বোঝানো হয়েছে 20 নম্বর ধারা অনুযায়ী, বুঝতে পেরেছো প্রত্যেকেই? বেশ, এবার 21 নম্বর ধারায় কি আছে দেখো, প্রত্যেকটা আমার সাথে সাথে নোট ডাউন করো, ঠিক আছে? কনস্টিটিউশনের বড় বড় বই পড়ার দরকার পড়ে না, যেগুলো ইম্পর্টেন্ট, যতটুকু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো ততটুকুই আমি তোমাদের পড়াই, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলোকে তোমরা নোট ডাউন করো, আশা করছি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোনো একটা কোশ্চেনও বাদ যাবে না, সেইটুকু গ্যারেন্টি আমি নিচ্ছি তোমাদের কাছে, ঠিক আছে? দেখো 21 নম্বর ধারা অনুযায়ী কি পায়। 21 নম্বর ধারা অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার আইনের নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অতীত কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ কি, যে 21 নম্বর ধারায় বলা হয়েছে যে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার নির্দিষ্ট ব্যতীত, অর্থাৎ কি, কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। এই যে ধরো আমি কোনো পার্টিগত দিক বা কোনো পার্টিগত আলোচনা করছি না, কিন্তু কোনো না কোনো মানুষ কোনো একটা পার্টিকে পছন্দ করে, আবার দেখবে কোনো কোনো মানুষ আমাদের পার্টিকে পছন্দ করে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পার্টিগুলো চলিত আছে, টিএমসি হোক, বিজেপি হোক, সিপিআইএম, সমস্ত ব্যক্তিরা যারা রয়েছেন, কারোর হয়তো টিএমসিকে পছন্দ, কারোর হয়তো বিজেপিকে পছন্দ, কারো হয়তো সিপিআইএম পছন্দ, কারো হয়তো কংগ্রেস পছন্দ। এই যে বিষয়গুলো, বা কেউ হয়তো আম খেতে ভালোবাসে, কেউ হয়তো জাম খেতে ভালোবাসে, এই বিষয় সংক্রান্ত সমস্ত বর্ণনা, অর্থাৎ কি ব্যক্তি স্বাধীনতা সমস্ত মানুষেরই কিন্তু থাকাটা দরকার। তার ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ সে নিজে কি পছন্দ করে, নিজে কিভাবে চলতে চায়, এটা কিন্তু সমস্ত মানুষের মধ্যেই থাকবে, সেইটাই বলা হয়েছে 21 নম্বর ধারা অনুযায়ী। এবার 22 নম্বর ধারা অনুযায়ী কি বোঝানো হয়েছে দেখো, দেখো 22 নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া গ্রেপ্তার বা আটক করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ এই যে পুলিশ বা কোনো আইনমতভাবে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে কি কোনো রকম গ্রেপ্তার করা যাবে না, এবং উকিলের মাধ্যমে আত্মপক্ষকে সমর্থনের সুযোগ দিতে হবে, অর্থাৎ কি তাকে উকিলের সমর্থনের সুযোগ দিতে হবে, যদি কেউ অপরাধ করেও থাকে তাকে উকিলের সমর্থনের সুযোগ দিতে হবে। নেক্সট বলো, নেক্সট দেখো শোষণের বিরুদ্ধে অধিকার। আমরা স্বাধীনতার অধিকার সম্পর্কে জানলাম, সাম্যের অধিকার সম্পর্কেও জানলাম। 3 নাম্বার পয়েন্ট করো শোষণের বিরুদ্ধে অধিকার। দেখো শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24 নম্বর ধারা। 23 এবং 24 নম্বর ধারা হলো এই শোষণের বিরুদ্ধে অধিকার। তো 23 নম্বর ধারায় কি বলছে দেখো, বলছে 23 নম্বর ধারা অনুযায়ী মানুষকে ক্রয় বিক্রয় বা বেগার খাটানো যাবে না। অর্থাৎ কি, যে আগেকার দিনে যেমন হতো না, দেখবে আমরা ইতিহাস পড়ানোর সময় পাই যে কৃতদাস, অর্থাৎ কি কাউকে কিনে এনে মানুষকেই আগেকার দিনে কেনা হতো, কেনা বেচা করা হতো, সেইটা বর্তমানে করা যাবে না। এবং কোনো মানুষকে তুমি চাইলেই বেগার খাটাতে পারবে না, অর্থাৎ কাউকে তুমি পয়সার বিনিময় ছাড়া এমনি কিন্তু কাউকে তুমি খাটানো পারবে না। এবার তুমি বলতেই পারো, স্যার আমার বাড়ির পাশে একজন আছে, সে তো আমাকে এমনি এমনি আমার বাড়িতে কাজ করে দেয়, আমার বাড়ি ঝাড়াঝুড়ো করে দেয়, আমার বাড়ি পরিষ্কার করে দেয়। সেটা করতে পারে, কিন্তু কোনো মানুষকে তুমি ফোর্সলি, অর্থাৎ কাউকে প্রেসার ক্রিয়েট করে তুমি কাউকে বেগার খাটাতে পারবে না। এইটা বলা হয়েছে 23 নম্বর ধারায়, ঠিক আছে? 24 নম্বর ধারা অনুযায়ী কি বলছে, যে 14 বছর কম বয়সী শিশুদের খনি কারখানা এবং অন্যান্য বিপজ্জনক কার্যে নিয়োগ করা যাবে না। তোমরা অনেক সময় দেখবে, বিশেষত কলকাতার দিকে দেখতে পাবে যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবে চায়ের দোকানে কাজ করে, অনেক বাচ্চা ছেলে কাজ করে, আমি নিজেও দেখেছি। কলকাতা নয়, এখন আশেপাশে আমাদের মুর্শিদাবাদের দিকেও হয়ে গেছে বা বর্ধমান সাইডেও হয়ে গেছে, বা অন্যান্য ডিস্ট্রিক্টেও আছে, অনেক বাচ্চারা দেখবে চায়ের দোকানে বা অন্যান্য রেস্তোরাঁতে কাজ করে। তো সেই রকমই ওদেরকে, তারা তো কাজ করছে পয়সার জন্য, এটা তো আমি তো বলবো বাচ্চারা কাজ করছে সত্যি খুব কষ্ট লাগে। তো 24 নম্বর ধারা অনুযায়ী কি বলা হয়েছে দেখো, যে 14 বছর কম বয়সী, যাদের বয়স 14 বছর নিচে, সেই সব শিশুদের কিন্তু কোনো বিপজ্জনক কাজ, অর্থাৎ এই যে কয়লা খনি বা কোনো ভারী
কাজের জন্য কিন্তু এই শিশুদের নিয়োগ করা যাবে না। এটা বোঝানো হয়েছে 24 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 4 নাম্বার পয়েন্ট করো, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ক্লাসটা কেমন লাগছে বলো, ঠিক আছে? ক্লাসটার পরে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ক্লাসটাকে লাইক করো, ঠিক আছে? তোমাদের জন্য এত আমরা ফ্রি অফ কস্টে এত সুন্দর ক্লাস অ্যারেঞ্জ করছি, তোমাদের কাছে একটা লাইক তো আমি চাইতেই পারি। বেশ, পয়েন্ট করো। ধর্মীয় স্বাধীনতার অধিকার। দেখো, এই যে ধর্মীয় স্বাধীনতার অধিকারটা কত, এটা হচ্ছে 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে। অর্থাৎ কি, 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে এই ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো এই 25 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে নিজের বিবেক বিশ্বাস অনুযায়ী যে কোনো একটি ধর্ম গ্রহণ করতে পারবে। বোঝা গেল? আজকে তোমরা অনেকেই দেখবে যে কেউ হয়তো হিন্দু থেকে মুসলিমে যাচ্ছে, কেউ হয়তো মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে আসছে। কিন্তু পার্টিকুলারলি আমি সব ধর্মকে সম্মান জানিয়েই বলছি, পার্টিকুলারলি কি, যে প্রত্যেক ব্যক্তি একটি নির্দিষ্ট কোনো ধর্ম গ্রহণ করতে পারবে। এমনটা নয় যে কেউ ধর্মবিরুদ্ধ হবে। বুঝতে পেরেছো? 26 নম্বর ধারায় কি বলছে দেখো, বলছে 26 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের ধর্ম প্রচারের জন্য ধর্ম প্রতিস্থাপন করতে রক্ষণাবেক্ষণ করতে পারে। অর্থাৎ কি, আজকে 26 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক ব্যক্তি তাদের ধর্মীয় সম্প্রদায় এবং নিজেদের ধর্ম প্রচারের জন্য, অর্থাৎ নির্দিষ্ট পার্টিকুলার কোনো ধর্মকে প্রচারের জন্য তারা কি নিজেদের কোনো ধর্মস্থান গ্রহণ করতে পারে, ধর্মস্থান প্রতিষ্ঠা করতে পারে বা তাদের রক্ষণাবেক্ষণও করতে পারে। বুঝতে পেরেছো? বেশ, 27 নম্বর ধারা অনুযায়ী কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায় উন্নতি বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর বা চাঁদা দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কি, যে ধরো কোনো একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বা কোনো একটা মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে বা কোনো একটা গির্জা প্রতিষ্ঠা হচ্ছে, তুমি চাইলেই কোনো বাড়িতে গিয়ে তাকে ফোর্সলি বলতে পারো না যে আমাকে এত টাকায় চাঁদা দিতে হবে, ঠিক আছে? বা কোনো একটা মূর্তি তৈরি করছো বা কোনো ঈদে বা পুজোয়, ঠিক আছে, এই যে অকেশনগুলো হয় আমাদের, তো এইখানে তোমরা বলতে পারো না যে তোমাকে এত টাকায় দিতে হবে। কাউকে ফোর্সলি ভাবে তুমি বলতে পারো না যে তোমাকে এই চাঁদা বা এই কর তোমাকে দিতে হবে। সেটা কত, 27 নম্বর ধারায় বোঝানো হয়েছে। বেশ, 28 নম্বর ধারা অনুযায়ী কি বলছে দেখো, 28 নম্বর ধারা অনুযায়ী বলছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পন্ন আংশিক রূপে সরকারি অর্থে পরিচালিত, সেগুলিকে ধর্মীয় শিক্ষা যাবে না। অর্থাৎ কি, যে যেসব স্কুলগুলো সরকারি অর্থে পরিচালিত হয়, অর্থাৎ আমাদের যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা লাভ দেওয়া যাবে না। অর্থাৎ কি, নির্দিষ্ট কোনো ধর্ম সেখানে পড়ানো যাবে না আমাদের যে স্কুল কলেজগুলো রয়েছে। বুঝতে পারছো তো? এটা হচ্ছে 28 নম্বর ধারা। সংবিধানটাকে খুব কঠিনভাবে নিও না, হালকা হালকাভাবে বোঝার চেষ্টা করো। আমি সমস্ত খুব ছোট ছোট করে বোঝাচ্ছি, তার জন্য তোমাদের হিউজ অ্যামাউন্ট বই পড়তে হবে না। জিনিসগুলো ছোট ছোট, আশা করি বুঝতে পারছো। একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। তো কি, 28 নম্বর ধারা অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট ধর্মকে আমরা পরিচালিত করতে পারি না। বোঝা গেল? এইটা হচ্ছে 28 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে? নেক্সট দেখো, সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার 29 ও 30 নম্বর ধারা। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 ও 30 নম্বর ধারা। পয়েন্ট করো, আমার সাথে সাথে তোমরাও পয়েন্ট করো। দেখো, 29 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসকারী নাগরিকদের নিজ ভাষা নিজ লিপি ভোগ করতে পারবে। অর্থাৎ কি, ভারতের মধ্যে যে সম্প্রদায় অর্থাৎ যারা রয়েছেন তারা নির্দিষ্ট ভাষা এবং নির্দিষ্ট লিপি তারা কি, তারা বহন বা ভোগ করতে পারবেন, নির্দিষ্ট ভাষায় তারা কথা বলতে পারবেন। সেটা বোঝানো হয়েছে কত, এই 29 নম্বর ধারা অনুযায়ী। বুঝতে পেরেছো? 30 নম্বর ধারা অনুযায়ী কি বলছে দেখো, 30 নম্বর ধারা অনুযায়ী ভাষাগত সংখ্যালঘু নিজেদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালন করতে পারবেন। অর্থাৎ কি, দেখো, ভাষাগত সংখ্যালঘু, যারা সংখ্যালঘু রয়েছে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা কি, তারা নিজেরা যেটা চায়, অর্থাৎ তারা মনে মনে যেটা চায় বা তাদের যেটা সম্প্রদায় যেটা চায়, যে নির্দিষ্ট তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন
বা পরিচালন করতে পারবে। যারা সংখ্যালঘু, যারা সংখ্যায় কম রয়েছে, তারা নির্দিষ্ট কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে, নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে এবং সেই জায়গা থেকেই তারা শিক্ষা গ্রহণও করতে পারবে। এইটা বলা হয়েছে এই 30 নম্বর ধারা অনুযায়ী। বুঝতে পেরেছো? বেশ, নেক্সট দেখো, সম্পত্তির অধিকার 31 নম্বর ধারা। সম্পত্তির অধিকার 31 নম্বর ধারা কি বলছে দেখো, ভারতবর্ষে মূল সংবিধানের 31 নম্বর ধারায় সম্পত্তির অধিকার মৌলিক অধিকার স্বীকৃত ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বহির্ভূত করে বর্তমানে সম্পত্তির অধিকারকে একটি সাধারণ আইনগত অধিকার হিসাবে সংযোজিত করা হয়েছে। এই যে সম্পত্তির অধিকার, এটা কি আগে আমাদের মৌলিক অধিকারের মধ্যেই ছিল, কিন্তু বর্তমানে এই সম্পত্তির অধিকারকে আমরা কি আইনগত অধিকার হিসাবে মানি। সেটা কত, পরীক্ষায় কিন্তু এই জায়গাতে কোশ্চেন আছে, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে এই যে সম্পত্তির অধিকার, একে মৌলিক অধিকার থেকে বের করে আইনগত অধিকারে রূপান্তরিত করা হয়েছে। বোঝা গেছে? নেক্সট দেখো, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারা অনুযায়ী শুধুমাত্র মৌলিক অধিকার স্বীকৃতি হয় যথেষ্ট নয়, মৌলিক অধিকারও সুরক্ষিত রাখাও আবশ্যক। অর্থাৎ কি, যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32-এ কি বলছে, যে মৌলিক অধিকার শুধু স্বীকৃতি হয় তাই নয়, মৌলিক অধিকারকে সুরক্ষিত রাখাটাও কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত আবশ্যক। বুঝতে পেরেছো? তাহলে এই গেল আমাদের মৌলিক অধিকারের এতদূর পর্যন্ত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে আমরা কি পেলাম, সাম্যের অধিকার পেলাম, স্বাধীনতার অধিকার পেলাম, আর কি পেলাম, সাংবিধানিক প্রতিবিধানের, এদিকে আইনগত অধিকার সম্পর্কে আমরা জানলাম। নেক্সট দেখো, তো এই গেল আমাদের সংবিধান সংক্রান্ত, সুরক্ষিত রাখাও কিন্তু আমাদের অত্যন্ত আবশ্যক। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের সংবিধান সম্পর্কিত ধারণা। এবার বাকি যেটা রয়েছে, এবার আমরা এই মৌলিক অধিকার আমরা তো জানলাম, কি জানলাম, যে পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার রয়েছে। এখানে যে কোটা ধারা রয়েছে, যে কোটা ইম্পর্টেন্ট সে কোটাই লেখালাম। সমস্ত ধারা কিন্তু পড়ার দরকার পড়ে না। আমি বারবার বলি, কনস্টিটিউশনে যদি সমস্ত ধারা মুখস্থ করতে যাও, সমস্ত ধারা যদি পড়তে যাও, তাহলে তোমরা বড় বড় লয়ার হয়ে যাবে। তোমরা এখানে লয়ার হতে আসোনি, তোমরা এখানে চাকরি করতে এসেছো। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ো, বেশি পড়া দরকার নেই। তো এইটুকু তোমরা বোঝার চেষ্টা করো, এইটুকুই বোঝো, এর বাইরে তোমাদের আর কিছু আসবে না, সেইটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাদের। ঠিক আছে? তো ক্লাসটা বলো কেমন লেগেছে, এরপরে আমি তোমাদের এমসিকিউ নিয়েও আলোচনা করব। দেখো, তো পার্ট 3-তে আমরা 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানলাম। নেক্সট দেখো, এবার তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন, বলো তো, 1 নাম্বার কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন, অ্যান্সার বলো। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার বলো প্রত্যেকেই। একদম 17 নম্বর ধারা অনুযায়ী। আমি লিখে দিচ্ছি, আমি প্রত্যেকটা কোশ্চেন আমি লিখে দিচ্ছি অ্যান্সারগুলো, ঠিক আছে? নেক্সট বলো, বর্তমানে ভারতীয় সংবিধানের কত নাম্বার পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা হয়েছে? অ্যান্সার বলো। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলো। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বলো। ভারতীয় সংবিধানের কত নাম্বার পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা করা হয়েছে? অ্যান্সার বলো। একদম পার্ট 3-তে। পার্ট 3-তে। নেক্সট বলো, বর্তমানে ভারতীয় সংবিধান যুক্ত মৌলিক অধিকারের সংখ্যা কত? অর্থাৎ বর্তমানে ভারতে মৌলিক অধিকার কটা রয়েছে? 3 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য, অ্যান্সার বলো। 3 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? তোমাদের জন্য কোশ্চেন, অ্যান্সার বলো। একদম 6টি। নেক্সট বলো,
ভারতীয় সংবিধানের বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার দ্বারা মূলত কাদের অধিকার রক্ষিত হয়? 4 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য। ভারতীয় সংবিধানের বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারের দ্বারা মূলত কাদের অধিকার রক্ষিত হয়? এটা হচ্ছে মেনলি নারী এবং শিশুদের। তোমরা পরীক্ষার হলে শিশু অপশনটাই পাবে, বা যদি নারী এবং শিশু দুটো অপশন পাও তোমরা দুটোই করে আসবে, ওই অপশনটাই চুজ করবে। বেশ, নেক্সট হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। বর্তমানে সম্পত্তির অধিকার একটি কি? বর্তমানে সম্পত্তির অধিকার কি? আচ্ছা, এই যে সম্পত্তির অধিকার, এটা কি ছিল? আগে মৌলিক অধিকার ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনের পর বর্তমানে এই যে সম্পত্তির অধিকার, এটা কি? এটা একটা আইনগত অধিকারে রূপান্তরিত হয়েছে। অ্যান্সার হলো আইনগত। নেক্সট বলো, কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? 6 নাম্বার কোশ্চেন, কত নম্বর ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? 6 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য। অ্যান্সার হবে 226 নম্বর ধারা অনুযায়ী। বোঝা গেল? 7 নাম্বার কোশ্চেন বলো, জরুরি অবস্থায় মৌলিক অধিকার কে রদ করতে পারেন? জরুরি অবস্থায় মৌলিক অধিকার কে রদ করতে পারেন, অর্থাৎ জরুরিকালীন অবস্থায় মৌলিক অধিকার কে বন্ধ করতে পারেন? অ্যান্সার বলো। একদম, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। নেক্সট বলো, সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা কার হাতে রয়েছে? সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা কার হাতে রয়েছে? অ্যান্সার কি হবে বলো। একদম, সংসদ। নেক্সট কোশ্চেন বলো, অস্পৃশ্যতা আইন কত সালে গঠিত হয়েছিল? 9 নাম্বার কোশ্চেন, অস্পৃশ্যতা আইন কত সালে গঠিত হয়েছিল? বলো। একদম, 1955। 1955। নেক্সট বলো, কত সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছিল? কত সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছিল? একদম, 2002 সালে। তো এই গেল আমাদের আজকের 10টা এমসিকিউ কোশ্চেন। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কি জানলাম যে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে পার্ট 3 তে। এবং এখানে আমরা কি পেলাম? আমরা পেলাম এখানে ধর্মীয় স্বাধীনতা অধিকার, বাক স্বাধীনতা অধিকার, এবং আর কি পেয়েছি? সাম্যের অধিকার। আর যেটা পেয়েছি কি? এখানে আইনগত অধিকার। তো আমরা জানলাম যে আইনগত অধিকারটা কি ছিল? আগে ছিল আমাদের মৌলিক অধিকারে, কিন্তু বর্তমানে সেটা আইনগত অধিকারে এসছে। কোনটা? সম্পত্তির অধিকারটা। বোঝা গেল? তাহলে এই সংক্রান্ত আমরা মৌলিক অধিকার সম্পর্কে জানলাম। ঠিক আছে? এবং এর থেকে আমরা কোশ্চেন আমাদের আসতে পারে, এই যে ডেসক্রিপটিভটা পড়ানো হলো, এর ছোট, ছোট ধরো কোশ্চেন এরকম আসবে, আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি বিষয়টা। কোশ্চেন এরকম এমসিকিউ তো অবশ্যই আসবে। আবার ধরো আসলো যে ব্যক্তি স্বাধীনতার অধিকার, যে প্রশ্নটা এলো যে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আমরা আটক করতে পারবো না বা গ্রেপ্তার করতে পারবো না, কত নম্বর ধারায় আছে? অ্যান্সার কিন্তু হবে 22 নম্বর ধারা। পরীক্ষায় কিন্তু এই যে ডেসক্রিপটিভ গুলো রয়েছে এইগুলোকে কিন্তু ছোট ছোট ভাবে বোঝার চেষ্টা করো। এই যে ধরো কোশ্চেন আবার আসতে পারে যে ধরো যে আহ, কোনো কোশ্চেন ধরো এরকম এলো যে অস্পৃশ্যতা দূরীকরণ, অস্পৃশ্যতা দূরীকরণ কত নাম্বার ধারায় রয়েছে, বা অস্পৃশ্যতা কথাটার অর্থ কি? এই যে বিষয় যদি আসে, তাহলে অস্পৃশ্যতাটা কি? যে কাউকে কি ছোঁয়ার যে বিষয় সংক্রান্ত। তো কত নাম্বার ধারায় রয়েছে? অ্যান্সার হবে 17 নম্বর ধারা অনুযায়ী। তো পরীক্ষায় এই খুঁটিনাটি কোশ্চেনগুলো কিন্তু এসেই থাকে। এই যে ছোট ছোট বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, এই সংক্রান্ত পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তো সুতরাং এই ডেসক্রিপ্টটা যদি ভালো করে পড়ে নাও, আশা করি এমসিকিউ থেকে তোমাদের একটা কোশ্চেনও আটকাবে না, সেইটুকু গ্যারান্টি দিচ্ছি। তো মৌলিক অধিকার সংক্রান্ত আর কোনো যাবতীয় প্রশ্ন আসবে না বলে আমি মনে করছি। তোমরা পিডিএফটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। এছাড়া যদি তোমাদের আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাও,
তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যাও, সেখানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবে। আমি তাও বলে দিচ্ছি 6294456686। এখানে ফোন করে তুমি ফোন করলে তুমি স্টাফের সাথে কথা বলতে পারবে। এছাড়া আমাদের ব্রাঞ্চ যেগুলো রয়েছে সেই ব্রাঞ্চে আমরা পড়াই। সেই ব্রাঞ্চ হচ্ছে কাটোয়া, বর্ধমান, রানাঘাট, পাঁশকুড়া, বাঁকুড়া। এই ব্রাঞ্চে আমরা নিজেরা গিয়ে পড়াই এবং সেখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিজে গিয়ে পড়াই। ঠিক আছে? তো তোমরা চাইলে সেই ব্রাঞ্চে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। আশা করি তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো কিছু আটকাবে না, সেইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। তো মৌলিক অধিকার সংক্রান্ত ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো প্রত্যেকেই। থ্যাংক ইউ।